এখন আমরা রাজাকারের বাচ্চাকে প্রেসিডেন্ট বানাবো, অলি আহমেদের মতো, ডক্টর ইউনূসের মতো লোকদেরকে আমরা প্রেসিডেন্ট বানাইতে পারছি না। এ দুঃখ রাখার মতো কোনো জায়গা নাই। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার কি আছে? একটা প্ল্যান আছে। তো এই প্ল্যান আপনারা 5 মাসে 6 মাসে দেখছেন। পুরো বাংলাদেশ কিন্তু তারেক রহমানের প্ল্যান দেখে ফেলেছে। তারা বলেছিল নির্বাচিত সরকার আসলেই দেশের সব সমস্যার সমাধান হবে, রাজনৈতিক সরকার আসলেই দেশের আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচিত সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলার পরিবেশ আগের তুলনায় আরো বাজে হয়েছে। মানুষের উপর জুলুম করেন না, নির্যাতনকারীদেরকে এই বাংলাদেশ আর সহ্য করবে না। এই বাংলাদেশের সবার মুক্তির রাস্তা এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতেও কেউ যদি আবারও এই জনগণের উপর দুর্ভোগ জুলুম কন্টিনিউ করে, সেই একইভাবে স্বৈরাচারী আচরণ করে, এই জনগণ, এই বাংলাদেশের মায়েরা তাদের ঘাট ধরে এই ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে। পদত্যাগ চাইনি, এখনো চাই না হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি। সবার বিচার করা হবে এই দেশের আদালতে। খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত সরকার, তারেক জিয়া সরকার, বিএনপি সরকারকে আমরা অনুরোধ করবো, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের পরিণতি বাংলাদেশে যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আমাদের নেতা বক্তব্য দিচ্ছে, একটু পুরনো বক্তব্য, জামাতে ইসলামের সাথে যখন ছিল উনি, এই নির্বাচনের আগের কথা। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যদি ইসলামী রাজনীতি করেন, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করেন। ইয়েস, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে, এখানেই থাইমা যাই। কারণ এরপর অনেক কথা বলছে। মোট কথা, জামাতের সঙ্গে থাকতে হবে এই দেশকে রক্ষা করার জন্য। আবার তার নিজস্ব একটা বক্তব্য আছে আলাদা। সেটা কি, যে দেখেন, আপনারা ভাবেন না যে আমি বিএনপি ক্ষমতা আসলে তাদের সঙ্গে যা নির্বাচন করব বা তাদের কাছে ক্ষমতার জন্য বা মন্ত্রী পদের জন্য তাদের পিছনে পিছনে হাঁটবো। আমি ওই টাইপের মানুষ না। উনি হচ্ছেন বিশ্বের সেরা একজন নেতা। ওনার মুখের ওই কথাটা একটু শুনে নেই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম সাদা নম্বরের মতো। এই যে দেখেন, এদের স্বভাবটা কেমন। মাঘ মাসে একরকম কথা, চৈত মাসে আরেক রকম কথা। এদের কথার কোনো ঠিকানা নাই। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিল, এই দেশের রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে, পিছনে যায় আরেক রকম কথা বলে। এটারই প্রমাণ পাইলেন তো। এই লোক এখন ক্ষমতায় যায় ভাই জুলুমবাজ হয়ে গেছে। কিভাবে থ্রেট করে, হায় হায়, ওনার হুমকি কি। জামাতে ইসলাম যদি বাড়াবাড়ি করে, এনসিপি যদি বাড়াবাড়ি করে, ছাত্র শিবির যদি বাড়াবাড়ি করে, আবার সেই গুপ্তের মধ্যে ঢুকাই দিবে, যেখান থেকে আর মাথা তুইলা দাঁড়াইতে পারবে না, সেই ব্যবস্থা উনি কইরা দিবে। মানে আবার গুপ্ত কইরা দিবে, মানে উনি গায়েব কইরা দিবে। মনে হয় আবার আয়না ঘর বানাইতেছে। কি জালিম হয়ে গেলেন আপনি, তাই না? দেখেন নুরু সাহেব, আপনাকে একটা কথা বলি। ও, আপনাকে তো মাননীয় বলতে হবে, সরি, আপনি তো মন্ত্রী। মাননীয় নূর সাহেব, আপনাকে বলি, আপনাকে যেদিন ওই যে সেগুন বাগিচায় আপনারা যে পিটাইলো, জনগণ পিটাই নাই কিন্তু, খাকি পোশাক ওলা পিটাইছে, লাঠি দিয়ে বাইরে আপনার নাক ফাটায় ফেলাইছিল। তারপরে দেখেন, জামাত আপনার হইয়া, শিবির আপনার হইয়া, এনসিপি আপনার হইয়া মিছিল বাইর করছিল, প্রতিবাদ করছিল। চিকিৎসার জন্য আপনাকে বিদেশে পাঠাইবার জন্য ওনাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করছে এবং সব রকম ব্যবস্থা করছে। সরকারের চাপ দিয়া আপনাকে বিদেশে পাঠাইছে চিকিৎসার জন্য। ভুইলা গেলেন, আজকে ক্ষমতায় আইসা বলেন তাদেরকে গুপ্ত কইরা দিবেন। হায় হায়,
এই গুপ্তটা যে শুরু হলো না, এটা আর শেষ হচ্ছে না ভাই ব্রাদার। এই সংসদের যে প্রথম অধিবেশন বা দ্বিতীয় অধিবেশনও বলতে পারেন, ওই কি আলাপ হইলো, একটা বাজেট পাস হয়েছে, যাই হোক এটা আলাদা ব্যাপার, এটা আমরা বুঝুম না সাধারণ মানুষ। কিন্তু আমরা সাধারণ মানুষ কি দেখতে পাইছি, ওই সংসদে গুপ্ত আর রাজাকারের বাচ্চা, এরা রাজাকার আর এরা হইলো স্বাধীনতার পক্ষের, এই আলাপগুলাই কিন্তু চলছে ঘুইরা ফিরা। আরেকটা আলাপ কি, জুলাই নিয়া, এই জুলাই মালিকানা নিয়া। এখন ভাই কে মালিক এটাই সিদ্ধান্ত নিতে পারতেছে না, কারণ ওনারা মালিকানা চায়, শিলং থেকে চায়, লন্ডন থেকে চায়, কিন্তু যারা ঢাকাতে ছিল তাদের কোনো অবদান নাই। এমনও কথা শোনা যায় যে গত 16-17 বছর এই জামাত ইসলাম বা শিবির নাম নেয় না, কাউকে দেখে নাই, শুধু ছিল কে, এই বিএনপি 16-17 বছর মাঠে ছিল তারাই। ঠিক আছে ভাই, আপনারা মাঠে ছিলেন, কিন্তু যখনই 5ই আগস্ট আসলো, আপনারা কেউ শিলং থেকে আসলেন, কেউ জেল থেকে বাইর হইলেন, তখন আপনারা কান্নাকাটি করে বলেন নাই এই মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্তি দিছে, এই মাসুম বাচ্চাদের কারণে আমরা আবার জীবন ফেরত পাইছি, এই মাসুম বাচ্চাদের কারণে আমরা আবার জীবন ফেরত পাইছি। কে না বলছেন? আব্বাস সাহেব বলছে, ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থা। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। রেজভি সাহেব বলছে, আর ওনার কান্নাটা ভাই রিয়েল কান্না ছিল। একটা মানুষ জেল থেকে মুক্তি পাইলে যে ভিতর থেকে কান্নাটা আসে, সেটাই ছিল। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথা বলা যাবে না। এবং মির্জা ফখরুল সাহেবকে দেখছি চোখের পানি মুছতে, সবই তো আমরা দেখছি, এগুলো সবই তো সত্য ছিল। কিন্তু তারপরে কি হইলো, কে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিল, কোনো মতেই জুলাইকে সামনে আনা যাবে না, এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে তোমাদেরকে, নাইলে তোমরা শেষ হয়ে যাবা, যেভাবে শেষ হয়ে গেছে আওয়ামী লীগ। এই বুদ্ধিটাই তো মাথায় ঢুকাই দিছে, পার্শ্ববর্তী দেশ থেকে বা নিজের দেশের ভিতর থেকে কেউ না কেউ ঢুকাই দিছে। নাহলে যে মানুষগুলো ভাই কৃতজ্ঞতা জানাইতেছিল, কান্নাকাটি করতেছিল, সেই মানুষগুলো কিন্তু আজকে বদলা গেল, ক্ষমতা আইসাই কিন্তু বদলা গেল, জুলাইকে চিনে না, গণভোটকেও অস্বীকার যায়। ভাই ব্রাদার, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের ক্যালেন্ডারের দিকে আমাদের চোখ রাখতে হবে। এই ক্যালেন্ডারের মধ্যে 28 দিনেরও মাস আছে, 30 দিনের আছে, 31 দিনের আছে, 36 দিনেরও আছে, 36শে জুলাই। এই জুলাই মাসটা আমাদের জন্য ওই ক্যালেন্ডারে 36 দিনের জুলাই, সেটা কি অস্বীকার যাইতে পারবেন? এই জুলাই কথা বললেই খালি বলে ভাই এরা স্বাধীনতার বিপক্ষে, এরা স্বাধীনতার বিপক্ষের মানুষ, 71-এ এরা রাজাকার ছিল, এরা এখনো ক্ষমা চায়নি আমাদের কাছে, এরকম কথা বলতে শুনছি ভাই। এই নির্বাচনের পরও এরকম কথা বলছে জামাত ইসলামকে ক্ষমা চাইতে হবে। এই ভাই কিসের ক্ষমা চাইবে, কেন ক্ষমা চাইবে? আপনারা গত 54 বছর কি এটা বিচার শেষ করতে পারেন নাই? যাদেরকে ফাঁসিতে ঝুলাইছেন সেটা কি বিচারের রায় ছিল না? 50-54 বছর পার করে দিলেন এই বিচার করতে করতে। আমার মনে হয় এই বিচার শেষ হইতে হইতে আরো 500 বছর লাগবে। খেলা পাইছেন? এটা হচ্ছে আপনাদের নোংরা রাজনীতি, এটা মানুষ বুঝে। এই যে 16-17 বছর যে কথাগুলো শুনছি এই মহান সংসদে, ওই একই কথা শুনছি গত 6 মাসে, ওই জুলাই পক্ষে বিপক্ষে, রাজাকারের বাচ্চা, হাবি জাবি, অনেক কথা। এতই যদি বিচার করার শখ থাকে, হ্যাডম দেখায় দেন না, হ্যাঁ বিচার কইরা দেখায় দেন, দেখি না আপনাদের কতটা হ্যাডম আছে। 71-এর স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের নতুন করে আবার বিচার শুরু করে দেখায় দেন না, যদি সে পাওয়ার থাকে, পাওয়ার থাকলে দেখায় দেন। কিন্তু আমি অ্যাডভান্স বলে দেই, আপনাদের সেই পাওয়ার নাই। ভাই ব্রাদার, আপনাদের মনে আছে শেখ হাসিনা যাওয়ার আগে কাদেরকে নিষিদ্ধ করছিল? এর আগে তো ভাই শিবির নিষিদ্ধ ছিল, জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল, বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই। তার মানে কি বিএনপি শেখ হাসিনার শত্রু না, শত্রুকে জামাত ইসলাম, ছাত্র শিবির, তাদেরকে নিষিদ্ধ করছে। এতে কি বুঝেন না? শেখ হাসিনা নিজে বলতেছে এরা আমার শত্রু, এরা আমাকে দেশ থেকে তাড়াইছে, এদের কারণেই জুলাই হয়েছে, কারণ এদেরকেই তো নিষিদ্ধ করছে, বিএনপিকে তো নিষিদ্ধ করে নাই। তার মানে বিএনপিকে উনি শত্রু মনে করে নাই। এতে কি বোঝা যায় না জুলাই কাদের কারণে আসছে? হ্যাঁ, জুলাই কোনো একজনের কারণে আসে নাই। জুলাই যে 1400 শহীদ আছে ভাই, তার লিস্ট বাইর করেন, প্রায় 1000-এর কাছাকাছি পাবেন ভাই, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। এই আন্দোলনে ভাই ডাক্তারও ছিল, কবিরাজও ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ছাত্ররাও ছিল, কিন্তু সাধারণ মানুষের রক্তই বেশি ঝরছে, এটা স্বীকার যাইতে হবে। এই সাধারণ মানুষের রক্তের বিনিময়ে যে জুলাই, ওই জুলাই নিয়ে কেন এখন কারাকারি? এই জুলাই সবাই, কিন্তু আপনারা বলেন মুখে আপনাদের, কাজে কর্মে বুঝাই দিতেছেন আপনাদের না, কারণ আপনারা তো স্বীকৃতিই দিচ্ছেন না। এবং আপনারা যা কথা দিয়েছিলেন কোনো কথাই তো রক্ষা করতেছেন না। আপনাদের নিজেরই তো 31 দফা দাবি, সেই দাবির কি খবর? কোনো দাবি পূরণ করছেন? 31টার মধ্যে একটা কি পূরণ করছেন না? বরঞ্চ বর্তমানে আইসা কি কি কাণ্ড ঘটতেছে, কারেন্ট নাই, গ্যাস নাই, এবং আপনাদের সবাই বলতেছেন, সব মন্ত্রী কিন্তু বলা শুরু করছে 2 বছরের আগে কারেন্ট দিতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে, যদি বিরোধী দল প্রথম বলছিল 3 মাস, পরে আরো 3 মাস বাড়াইছে, এই 6 মাসের মধ্যে কোনো ফর্মুলা দিতে পারে, তাহলে বুঝানো আপনাদের হ্যাডম আছে, আপনারা এই দেশ চালাইতে পারবেন। আরো কি কি জানি বলছে, এমন কথা যদি বলতো যে আমি গদি ছেড়ে দেবো, তাইলে মনে হয় ব্যাপারটা আরো জয়মা উঠতো। যাই হোক, ওইটা বলা ঠিক হইতো না। এখন দেখেন এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই চ্যালেঞ্জটা কিন্তু লুই ভ্যানিলোকে হাসনাত আব্দুল্লাহ, উনিও আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই বিদ্যুৎ
বিদ্যুৎ, গ্যাস, পানির এই ফর্মুলাগুলো তো আপনার টেবিলে অনেক আগেই পাঠিয়ে দিছি। তার মানে আপনাদের যে এত মন্ত্রী, প্রতিমন্ত্রী, এত লোক, তারা কেউ কি আপনার কাছে ওটা পৌঁছায় নাই? আপনার টেবিলে আমরা অনেক আগেই দিয়ে রাখছি বিরোধী দল থেকে। কি কি ব্যবস্থা নিলে মানুষের এই ভোগান্তি কমবে, বিদ্যুৎ পাবে, গ্যাস পাবে, ওই ফর্মুলাগুলো তো আপনার টেবিলে দিয়ে রাখছি, আপনার লোকজন আপনার কাছ পর্যন্ত পৌঁছায় নাই। তার মানে এতে কি বোঝা গেল? বিরোধী দলের কোনো কথার মূল্য নাই। হ্যাঁ, বর্তমান সরকারের কাছে হাসনাত আব্দুল্লাহ তো চ্যালেঞ্জ করে বলতেছে সমস্ত ফর্মুলা দেওয়া আছে, দিস্তা কাগজ দেওয়া আছে, তো আপনারা সেগুলো পড়েন নাই কেন, সেগুলো মানেন নাই কেন? আপনারা বিরোধী দলের ওই ফর্মুলাটা নিলে অসুবিধা কি? সবাই আগে বাংলাদেশ এই কথা তো বলছিলেন। শুধু বিএনপি থেকে যারা বুদ্ধি পরামর্শ দিবে সেটাই নিবেন, বিরোধী দলের বুদ্ধি পরামর্শ নিবেন না, নেওয়া উচিত। তবে আমার একটা ব্যাপার না খুব অবাক লাগছে ভাই, নজিরবিহীন ঘটনা বলতে পারেন। সেটা কি জানেন? এই যে হারিকেন নিয়ে নাহিদ ইসলামরা বসা ছিল, ওই যে পিছনে এক কোণার মধ্যে ফ্যান ঘুরতেছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিভাবে পড়লো? আমার মনে হয় এটা রাশেদ খান দেখাই দিছে। ওই যে দেখেন পিছনে ফ্যান, তার মানে কারেন্ট আছে। ওইটার জবাব দিছে কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে না কারেন্ট ছিল না, ওইখানে মাইকে কথা বলতে গেলেও একটা জেনারেটর লাগে, কারেন্ট ছিল না বলেই জেনারেটর আনা হয়েছিল, আর ওইটা দিয়েই ওই ফ্যানটা চলতেছিল। দেখছেন পোলাপানের জবাব? আপনি যা কিছু জিজ্ঞাসা করবেন সব কিছুরই উত্তর আছে, কিন্তু উত্তর পাবেন না কার কাছ থেকে? আমাদের শেখ হাসিনার কাছ থেকে। হ্যাঁ ভাই, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী 17 বছর এই দেশ শাসন করে এখন দিল্লিতে আছে। সবাই বলতেছিলেন উনি মারা গেছে, ওনার অডিও ভয়েস সব এআই। না, প্রমাণ হয়ে গেল 15ই আগস্ট উনি চুপ ছিল, ওনার বাপের জন্য উনি কোনো কথা বলে নাই, একেবারেই চুপ ছিল। যে মানুষটা কখনোই চুপ থাকতে পারে না, সব সময় অডিও বার্তা দিয়ে যায়, কিন্তু 15 আগস্ট নিয়ে কোনো রকম কথা বলে নাই, এই পর্যন্ত কোনো অডিও কল পাইছেন? পান নাই। তার মানে কি জানেন? একটা চাপ সৃষ্টি হয়েছে। এটাই তো প্রমাণ হয় বাংলাদেশের চাপটা এতদিনে গিয়া ওনার ঘাড়ের মধ্যে পড়ছে। এতদিনে বলা হয়েছে ভাই আপনি আর কথা বললেন না, আপনাকে নিয়ে, আপনার একজনকে নিয়ে পুরো 18-20 কোটি মানুষের সাথে আমাদের ভেজাল লেগে গেছে, প্লিজ চুপ থাকেন। তার মানে কি শেখ হাসিনা ধীরে ধীরে ভারতের মাথার বোঝা হয়ে গেছে, গলার কাটা হয়ে গেছে, এই কাটা বাইর করতে চায়, এই বোঝা নামাইতে চায়, যার জন্য বুদ্ধি পরামর্শ দিছে আপনি দেশে চলে যান। এখানেও তো আপনি বন্দী অবস্থা, ওইখানেও বন্দী অবস্থায় থাকবেন, অসুবিধা কি? অন্তত আপনার দলটা তো বাইচা যাবে। আর ওই পরামর্শটা শুই নাই কিন্তু ডিসেম্বরে আসার ডিক্লার দিছে, আর ডিসেম্বরে আসার কথা শুই নাই ঝাঁপায় পড়ছে কিছু মানুষ, যারা এখন আদালত পর্যন্ত চলে গেছে ডক্টর ইউনূসের বিচার চাওয়ার জন্য। ডক্টর ইউনূস যেন বাংলাদেশ থেকে বাইর না হইতে পারে, যার জন্য আদালতে চলে গেছে। অপরাধ কি? উনি 32 নম্বর ভাঙছিল। হ্যাঁ, উনি রাতের বেলা যায় 32 নম্বর নিজের হাতে ভাঙছে, তাই না? এর জন্য উনি যেন বিদেশ না যাইতে পারে, উনাকে রুইখা দিতে হবে, বাংলাদেশে রাখতে হবে, উনাকে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে। অতীতে বহুবার উনি পালায় চলে গেছে, এবার যেন পালাইতে না পারে। ভিপি নূর মাননীয় প্রতিমন্ত্রী, তার কণ্ঠে আওয়ামী সুর, আওয়ামী লীগ যে যুক্তিগুলো দিত অলরেডি ভিপি নূরেরা সেই যুক্তি দেওয়া শুরু করেছে। আসলে ভিপি নূরদের ক্যারেক্টার হচ্ছে আওয়ামী লীগের মিত্র হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেননরা যে টাইপের বড় বড় কথা বলতো, নিজেদের তেমন কোনো সক্ষমতা ছিল না, আওয়ামী লীগের আলোই তাদের আলো, নিজস্ব কিছু না, ওরকম হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেননরা যেরকম একটা এমপি পদের বিনিময়ে আওয়ামী লীগকে বড় ধরনের সার্ভিস দিত, ভিপি নূরের হচ্ছে এরকম। ভিপি নূরের একটা ভবিষ্যৎ ছিল বাংলাদেশে, তরুণ প্রজন্মের রাজনীতি করতো, বরং বাংলাদেশের তারুণ্যের রাজনীতি, তারুণ্য ভিত্তিক রাজনীতি, যে তারুণ্যের বিপ্লব হয়েছে 24 সালের জুলাই আগস্টে, এটার ইনিশিয়েট কিন্তু করেছেন ভিপি নূরেরা। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে তারা সেখান থেকে সরে এসে নিজেদেরকে বিএনপির সাথে বিলীন করে দিয়ে নিজেদের অস্তিত্ব মূলত হারিয়ে ফেলেছেন। এখন ভিপি নূরদের গণ অধিকার পরিষদে আলাদা কোনো রাজনীতি নেই, বিএনপির মধ্যে বা বিএনপি সরকারের মধ্যে গণ অধিকার পরিষদ বিলীন হয়ে গেছে, নিজস্ব সক্ষমতা একদম শেষ হয়ে গেছে। হয়তো এবার এমপি হয়েছে ভিপি নূর, একা মন্ত্রী হয়েছে, কিন্তু নিজস্ব সক্ষমতা শেষ। কিন্তু যদি বিএনপির কাঁধে চড়ে এভাবে শর্টকাট হইতে এমপি মন্ত্রী না হতো ভিপি নূর, তাহলে তিনি একা এমপি মন্ত্রী হয়েছেন, ভবিষ্যতে হয়তো হবেন। ওই যে রাশেদ খান, হাসানুল্লাহ কিন্তু বারবার এমপি মন্ত্রী হয়েছেন, এরকম হয়তো হবেন অন্যের টিকিটে, অন্যের সক্ষমতায়, কিন্তু তার দল থেকে অন্য কাউকে জীবনে কিছু বানাতে পারবে না। এটা লিখে রাখেন, ভিপি নূরের দল থেকে নূর বাদে অন্য একটা ফিগার তৈরি হয়নি কিংবা হবে না। রাশেদ মোটামুটি গড়ে উঠেছিল, রাশেদ তো বিএনপিতে চলে গেছে, অন্য আর কেউ তৈরি হবে না যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কিছু একটা হতে পারবে, কোনো সম্ভাবনা নেই। মানে এই দলটার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, ভিপি নূর শেষ হয়ে গেছে, একদম রাশেদ খান, হাসানুল্লাহ কিনু টাইপের দল। অবশ্য রাশেদ খান, হাসানুল্লাহ কিনুদের তো অন্য 2-4জন নেতা ছিল, ফজলে হাসান, বাদশা, এরকম কিছু হেভিওয়েট নেতা ছিল, আরো 2-4টা সিট পেত। কিন্তু ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ বিএনপি জোটে যাওয়ার কারণে ভিপি নূর এমপি মন্ত্রী হতে পারলো, অন্য কোথা থেকেও তার দলের কেউ কোনোদিন এমপি মন্ত্রী কোনো কিছু হতে পারবে না। তাহলে এই দলের ভবিষ্যৎ কি ভালো হলো না খারাপ হলো? না। অথচ এই ভিপি নূর যদি শর্টকাট হইতে বিএনপির সাথে যে এমপি মন্ত্রী না হয়ে যদি জনগণের কাতারে থেকে রাজনীতি করতেন, স্বাধীন রাজনীতি করতেন, অথবা তারুণ্যের সাথে থাকতেন, জুলাইয়ের সাথে থাকতেন, জুলাই চেতনা, জুলাই অভ্যুত্থান, গণ অধিকার পরিষদের যে মূল রাজনীতি এতদিন যা তারা করে আসছিল নির্বাচন আগ পর্যন্ত, ওই জায়গায় যদি তার ইস্তেকামাত থাকতো, বিএনপির সাথে যে যদি তাদের রাজনীতির মৌলিকত্ব বিসর্জন না দিত, তাহলে ভিপি নূর তো এমপি মন্ত্রী হতে নেই, হয়তো ভবিষ্যতে আর অনেক এমপি মন্ত্রী বানাতে পারতেন। যেমন এনসিপি অলরেডি 6 জনকে এমপি বানিয়েছে, সামনে 60 জন বানাবে, তারপরে একদম ক্ষমতা যাবে। আর গণ অধিকার পরিষদ দেখবেন যে এক ভিপি নূর বাদে জীবনে কেউ কিছু করতে পারবে না। তো দর্শক, ভিপি নূরদের জন্য আমাদের সত্যিকার অর্থে মায়া হয় যে অবশ্যই এখানে রাজনীতি করে, ভিপি নূরের হাত ধরে রাজনীতি করে আজকে এনসিপিতে সে বিরাট নেতা,
কিন্তু গণ অধিকার পরিষদ আজকে ধনচা। এই দলের কোনো গুরুত্ব কার্যকারিতা কিছুই বাংলাদেশের কোথাও নাই। এই ভিপিনুর বলছেন, ধরুন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ চালাবে, কে আছে দেখান। বিরোধী দলের আন্দোলনের প্রেক্ষিতে এই কথা বলছে। প্রথম কথা হচ্ছে যে বিরোধী দল যে আন্দোলন করছে জামাত এনসিপি, এই আন্দোলনে ভিপিনুর ভয় পেয়েছে। ভয় না পেলে এই আন্দোলনের প্রেক্ষাপটে বিএনপি দায়িত্ব ছেড়ে দিলে কে দেশ চালাবে বা কে চালাবে না এই প্রশ্ন উত্থাপন করতো না। কারণ জামাত এনসিপি এখন এমন আন্দোলন করছে না যে বিএনপি পতন ঘটানোর কথা না। রেটরিক হিসেবে দুই একজনে কথা বলতে পারে বা পতনের আলাপ সামনে আনতে পারে, বাট পতন চাই এ কথা কেউ বলছে না। বিএনপির পতনের দাবিতে দেশে কোথাও কোনো আন্দোলন হচ্ছে না, বরং বিএনপিকে সঠিক পথে রাখার দাবিতে, বিএনপির ভুল ত্রুটি সংশোধনের দাবিতে আন্দোলন হচ্ছে। বলা হচ্ছে বিএনপি আপনার জুলাই সনদ বাস্তবায়ন করুন, যেটা বিএনপিও বলছেন আমরা অক্ষরে অক্ষরে করবো। গণভোটের গণরায়টা বাস্তবায়ন করুন, এটা স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু কেউ বলছে না যে বিএনপি সরকার আপনার ক্ষমতা ছেড়ে দেন, এক দফা কেউ বলছে না। কিন্তু বিভিন্ন একটা আতঙ্কের মধ্যে আছে, একটু ছিটেফোঁটা আন্দোলন তাতেই ভয় পেয়েছে যে না আমরা যদি দেশ ক্ষমতা ছেড়ে দিই তারপর কি হবে। আরে এই আপনি এত দূর গেলেন কেন? কেউ বলছে আপনাকে ক্ষমতা ছাড়তে। আর বাস্তবে আমি এই কথাটা এখন আবার স্পষ্ট করি, বাংলাদেশের যে বাস্তবতা তাতে বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, আন্দোলন হবে, প্রয়োজন হরতাল অবরোধ হবে। কিন্তু বিএনপি সরকারের যদি পতন হয়, সেটা যার হাত ধরে হোক, জামাত এনসিপির আন্দোলনে হোক আর অন্য কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হোক, পতন হলে পুরো জাতি বেকায়দায় পড়বে, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হবে এবং বিরোধী দল জামাত এনসিপি আরো বড় বিপদে পড়বে। বরং সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি, কারণ জামাত গুপ্ত হয়ে যেতে পারে, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। বিএনপিও গুপ্ত হতে পারে, বিএনপিও গত 17 বছর অনেক গুপ্ত রাজনীতি করেছে, যদিও তারা বড় বড় কথা বলে তারা গুপ্ত রাজনীতি করে না, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদল করতো, হলে থাকতো, এরা সবাই গোপনে করতো। এবং বিএনপির লোকাল পর্যায়ে অনেক নেতারা পালিয়ে থেকেছে, পরিচয় গোপন করেছে এবং লুকিয়ে লুকিয়ে কর্মসূচিতে গিয়েছে। এগুলো বাস্তবতা। বিএনপিও পারবে, জামাতও পারবে গুপ্ত হয়ে যেতে, কিন্তু এনসিপি পারবে না। আর এনসিপির ওই অ্যাপারেটাস গড়ে ওঠেনি যে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে। এই জন্য বিএনপি সরকারের পতন এটা একদম ঠিক না। তারেক রহমানকে এখানে আমাদের সফল করতে হবে। এর মানে এই নয় যে আকাম করলেও সেখানে ছাড় দিতে হবে না। স্থিতিশীলতার জন্য 5 বছর মেয়াদ পূর্ণ করতে দেওয়াটা ভালো, তবে অবশ্যই 5 বছর থাকার মতো যোগ্যতা কাজ তো করতে হবে, এটা হচ্ছে কথা। আর পতনের কথা কেউ ওইভাবে বলছে। তাহলে বিভিন্নর এই কথা কেন বলছে? তারা ভয় আছেন যদি ক্ষমতা চলে যায়, যদি ক্ষমতা চলে যায়, একটা আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্ক ভালো না। আপনি প্রতিমন্ত্রী মানুষ, এত ভয় পান কেন? আর দ্বিতীয়ত যে প্রশ্নটা যে আমরা দায়িত্ব ছেড়ে দিলে তারপর কে দেশ চালাবে, এটা তো আওয়ামী মার্কা কথা। কারণ আওয়ামী লীগ মনে করতো এই দেশ চালানোর একমাত্র যোগ্যতা শুধু তাদেরই আছে, আর কারো নাই। এই কারণে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব ছেড়ে দিলে কি হবে, এর বিকল্পকে বিকল্প দেখান, এই কথা বলতো না, বিকল্প দেখান। বিকল্প আমি কাল্পনিক ভাবে বলছি, এখানে বিএনপি সরকার পতন হচ্ছে না, আর কেউ পতন ঘটাতে চাচ্ছেও না। তারপরও কাল্পনিক ভাবে বলছে যদি বিএনপি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে দেশ চালাবে কারা? যদি বিএনপির পরিবর্তে জামাত ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তাহলে দেশ চালাবে জামাত জাতীয় সরকার, আর সেখানে বিএনপিকেও রাখবে। জামাত কখনোই বলেনি যে আমরা এককভাবে দেশ চালাবো, তারা বলছে যে বিএনপি সহ সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। এখন বিভিন্ন সাহেব আপনি বলেন বা বিভিন্ন লোকেরা বলেন মন্তব্যে যে বিএনপি এককভাবে দেশ চালাচ্ছে, তাদের মারাত্মক অযোগ্যতা আমরা দেখতে পাচ্ছি। সেখানে জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলে দেশ চালালে আরো ভালো হয় না? জবাব পেয়েছেন? বিএনপি ক্ষমতা ছেড়ে দিলে কারা দেশ চালাবে? বিএনপি সহ জামাত দেশ চালাবে, ইউরুসকেও রাখবে, বিশিষ্ট ব্যক্তি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, একটা জাতীয় ঐক্য বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হবে। কখনোই জামাত অধিকাংশ মন্ত্রণালয় নিবে না। বাংলাদেশ রীতিমতো চেপে ধরেছে ভারতকে, এত সোজা না। শেখ হাসিনার মতন যে আসতে বলল একদিন, দৌড় দিয়ে যে 1 সপ্তাহ কাটায় আসলো ভারতে, এটা তারেক রহমান। এবং এই কারণে ভারত সফরের আগে সে পুরো বিষয়টা বুঝে নিতে চায়, কেন যাবে, কি জন্য যাবে, গেলে কি হবে। ভারতের কোনো অ্যান্সার নেই। ভারত সবসময় যে ডুগডুগি বাজাইছে গত 15 বছরে, শেখ হাসিনা সঙ্গে ডুগডুগি বাজায় চালা গেছে, সে তার স্বার্থ সব উদ্ধার করে নিয়ে গেছে। এখন দুইটা খবর যমুনা অনলাইনে দেখছি যে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ভারতকে 4টা শর্ত দিয়েছে ঢাকা। আর খবর হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। মানে আস্তে করে এটা একটা চালাকি বলছে, মাঝে মাঝে দলীয় ক্যাডারদের সঙ্গে কথা বলেন হাসিনা, এটা তেমন বিষয় না, এরকম একটা ব্যাপার আর কি। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। এটি রাজনীতি বা কূটনৈতিক সিদ্ধান্তের বাইরে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ এক কর্মকর্তা। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রোববার ওই কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের আদালত, এটি কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত হবে না। আর আদালতে যেটি প্রমাণিত হতে হবে যে বাংলাদেশে তিনি যে অপরাধ সংঘটিত করেছেন সেগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ কিনা। বাপরে! ভারত সরকারের আরেক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 2013 সালে বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল সেই অনুযায়ী সব নথিযুক্ত করেই বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে ফেরত চেয়েছে। 2024 সালে 5ই আগস্ট
ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান তিনি। এরপর 2 বছরের বেশি সময় ধরে সেখানেই আছেন। বর্তমানে দিল্লির একটি রেস্ট হাউসে আছেন তিনি। এদিকে পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং সাবেক এমপি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন হাসিনা মাঝে মাঝে তার দলের ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করেন আর নিয়মিত টেবিল টেনিস খেলেন। শেখ হাসিনার বর্তমান বয়স 78। জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র মানুষকে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। বিষয়টা জটিল। তার মানে এখন ভারতকে সমাধান করতে হবে হাসিনার ব্যাপারে। হাসিনার ব্যাপারে সমাধান না হলে তারেক রহমান ভারতে যাবে না। আজকে মুখপাত্র পরিষ্কারভাবে সেটা জানাই দিয়েছে যে হাসিনার প্রত্যার্পণ হইতে হবে, ওসমান হাদির হত্যাকারীর প্রত্যার্পণ হইতে হবে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো চলবে না। এরকম 4টা শর্ত দিছে। কোনোটাই অযৌক্তিক না। ভারতও যেমন চাইবে না তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, তেমনি ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি একজন হস্তক্ষেপ করতে থাকবে, এটা চলবে না। এটা হলো পরিষ্কার বার্তা বাংলাদেশের পক্ষ থেকে। এখন বল ভারতের কোর্টে। ভারত এটাকে কিভাবে খেলবে তারপর নির্ভর করবে যে বাংলাদেশ কতখানি এগোবে ভারতের দিকে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।